আজকে কাদের কাদের সাক্ষী ছিল? আজকে দুজন ডাক্তারবাবুর সাক্ষী ছিল, একজন পোস্টমর্টম করেছিলেন আর একজন ইনজুরি রিপোর্ট এবং ডেথ ডিক্লেয়ার দুটোই করেছিলেন। তাদের দুজনকেই সিবিআইয়ের তরফ থেকে আজকে আদালতে ওঠানো হয়েছিল এবং যিনি ডক্টর চঞ্চল দাস, যিনি ইনজুরি রিপোর্ট দিয়েছিলেন, তিনি ইনজুরি রিপোর্টটা প্রমাণ করেছেন। ইনজুরি রিপোর্টটা তিনি প্রমাণ করেছেন ঠিক কথাই, কিন্তু আমরাও তার কাছ থেকে যে জিনিসগুলো জানতে পেরেছি সেই জিনিসগুলো হচ্ছে যে দেখুন, এর আগের দিনে সিবিআইয়ের আইনজীবী আপনাদের মিডিয়ার সামনে জোর গলায় বারবার বলছিলেন যে এই তো সাক্ষীরা আসামিদেরকে চিনতে পারছে না, উই ওয়ান্ট জাস্টিস করে কী হবে। কিন্তু আমরা বলেছিলাম যে সিবিআই যেভাবে সাক্ষীদেরকে জোর করে চেনানোর চেষ্টা করছে সেটা ঠিক নয়। তার কারণ তারা কেউই ঘটনাস্থলে ছিল না বা ঘটনা দেখেনি, তারা গৃহবধূ ছিল, তাদেরকে জোর করে চেনানোর চেষ্টা হচ্ছে ফুটেজ দেখিয়ে। আর একজন যিনি ঘটনাস্থলে ছিলেন তিনিও চিনতে পারেননি, এবং তিনি কেন চিনতে পারেননি তার ব্যাখ্যাও আমরা জেরাতে তার কাছ থেকে নিয়ে এসেছিলাম যে যেহেতু অতর্কিত বোম ব্লাস্ট হয়ে গিয়েছিল, তিনি ধোঁয়া দেখেছিলেন আর আওয়াজ শুনে ভীত হয়ে তিনি ছুটে পালিয়েছিলেন, দেখতে পাননি, সুতরাং তার পক্ষে চেনা সম্ভব ছিল না। কিন্তু এই যে ডাক্তারবাবু আজকে তিনি জেরাতে স্বীকার করলেন যে ভাদু শেখকে হসপিটালে 8:45-এ লালন শেখ এবং ভাদু শেখের সঙ্গী সাথীরা তুলে নিয়ে এসেছিল। তিনি তাকে ইমার্জেন্সির 20 নম্বর রুমে পরীক্ষা করে দেখার পর তিনি দেখেন যে তাকে মৃত নিয়ে আসা হয়েছে। তিনি তাকে ব্রড ডেড ঘোষণা করেছিলেন এবং তার আঘাত যেগুলো শরীরের মধ্যে ছিল সেগুলো তিনি দেখে পরীক্ষা করে একটা রিপোর্ট তৈরি করে রামপুরহাট থানার পুলিশ অফিসারকে সেটা তিনি পাঠিয়ে দিয়েছিলেন পোস্টমর্টম এবং ইনকোয়ারি করার জন্য। এবং সেখানে তিনি ঘটনার বিবরণ যা জানতে পেরেছিলেন সেটা ছিল বোম ব্লাস্ট ইঞ্জুরি, এবং এই বোম ব্লাস্ট ইঞ্জুরি সেটা তিনি লালন শেখের কাছ থেকে জানতে পেরেছিলেন, যে ঘটনার অন্যতম চোখে দেখা। আমার জেরাতে এটাই ডাক্তারবাবুদের কাছ থেকে বেরিয়ে এসছে যে লালন শেখও কিন্তু কিভাবে বোমটা লাগলো, কারা বোম মারলো, এরকম কারোর নাম বা এরকম কোনো কিছু ডাক্তারদের কাছে সেই মুহূর্তে বলেননি। তাহলে এটা আজকে দিনের মতন পরিষ্কার যে লালন শেখ যে ঘটনাস্থলে ঘটনা দেখে ওই স্থল থেকে ডেড বডিটা ভাদু শেখের হাসপাতালে নিয়ে গেল, সেও তো চোখে দেখা একজন উইটনেস ছিল। সেও কিন্তু বলেনি যে কোন ব্যক্তিরা এসে এই ঘটনা ঘটিয়ে গিয়েছে বা কারা ছিল, তার কারণ তার পক্ষেও বলা সম্ভব ছিল না এবং তার পক্ষেও অতর্কিত এই ঘটনা ঘটে যাওয়ার ফলে চেনাও সম্ভব ছিল না। সুতরাং যাদেরকে জোর করে সিবিআই চেনানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে তাদের সম্বন্ধে যতই ব্যঙ্গাত্মক কথা বলে সিবিআই লঘু করার চেষ্টা করুক, আসল ঘটনা হচ্ছে যে সিবিআই প্রকৃত তদন্ত করে প্রকৃত দোষীদেরকে না বার করে কিছু নিরীহ নির্দোষ গ্রামের লোকদেরকে এই কেসে ভরে দিয়ে সিবিআই তার ডিজাইন করা জিনিসটাকে কোর্টের কাছে প্লেস করে প্রমাণ করার চেষ্টা করছেন, যেটা বাস্তবে কোনো দিনই সম্ভব নয়। কারণ আমরাও যখন আসামিদের পক্ষে ডিফেন্স করছি, আমরাও যখন তাদেরকে জেরা করছি, তখন সাক্ষীদের মুখ থেকে যে তথ্যগুলো বেরিয়ে আসছে তার থেকে দেখা যাচ্ছে যে যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই মুহূর্তে তারাও ঘটনা দেখলেও তাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব ছিল না। আর লালন শেখের কথা যদি ধরি, লালন শেখকে সিবিআই তাদের হেফাজতে নিয়ে মেরে দিয়েছে। যে লালন শেখ একজন বেস্ট উইটনেস হতে পারত, যে লালন শেখ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ওকে তুলে নিয়ে হাসপাতাল গিয়েছিল, সেও কিন্তু ডাক্তারদের কাছ থেকে কারোর নাম বলেনি ডাক্তারদের কাছে। তাহলে ঘটনা দিনের শেষে এটাই দাঁড়ায় যে সিবিআই যেটা দাবি করছে যে এদের চেনা উচিত অথচ চিনছে না, সেটা সত্যি কথা নয়। যাদের পক্ষে কোনো মতেই চেনা সম্ভব নয়, যা ঘটনা দেখেনি, জোর করে সিবিআই তাদেরকে চিনিয়ে এই নির্দোষ লোকগুলোকে ফাঁসানোর চেষ্টা করছে। সুতরাং আজকের সাক্ষীদের জেরা করে আমরা এটুকুই পেয়েছি।